নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন হলো নবম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন 14 লুই, 15 লুই, 16 লুই, 18 লুই, 16 লুই। ফ্রান্সের সম্পত্তি করের নাম কি? গ্যাবেল, টাইলে, টাইদ, মেতা। এর উত্তর হবে টাইলে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে মন্তব্য করেছিলেন ভলতেয়ার, নেকার, 16 লুই, অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। ফরাসি জাহাজ আদায় করত টাইড। ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। দার্শনিকদের অভিধান গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার। কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়? নেপোলিয়নকে। কোড নেপোলিয়ন এ কতগুলি বিধি ছিল? উত্তর হবে 2287টি। বার্লিন ডিগ্রি জারি হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল রুশোরা। নেপোলিয়ন প্রথমে নির্বাসিত হন এলবা দ্বীপে। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। গ্যাবেল কি? ফ্রান্সের লবণকরকে গ্যাবেল বলা হয়। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে? 1789 খ্রিস্টাব্দে। আমি রাষ্ট্র উক্তিটি কার? ফরাসি সম্রাট 14 লুই। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। দ্য পার্সিয়ান লিটারের রচয়িতাকে? মন্তেস্কু। ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? উত্তর লিখবে 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। কবে কোড নেপোলিয়ন প্রচলিত হয়? 1804 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। তিন দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নে, মান 2 করে 2 × 4 = 8। ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন। তিনি এই কথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক ও অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না, ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না। থার্ড স্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, শাকুলদ বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। লাল সন্ত্রাস কি? ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবোস্পিয়ারকে একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবোস্পিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। নেক্সট, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাত্রা দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। নেক্সট, পোড়ামাটি নীতি কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনীদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। নেক্সট, স্বদেশী রাজত্ব কি? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সের গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যায়। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা স্বদিবসের রাজত্ব নামে পরিচিত। নেপোলিয়নের যুগ কাকে বলে? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দে প্রথম কাউন্সিল হিসেবে ফ্রান্সের ক্ষমতা দখল করে। তখন থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সর্বময় কর্তা। এই পর্বে তাকে কেন্দ্র করেই ফ্রান্স তথা ইউরোপে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটে, তাই এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়।
নেক্সট কোশ্চেন, বার্লিন ডিগ্রি কি? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যে হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিগ্রি। এতে বলা হয় ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। 2, এসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। নেক্সট রয়েছে 4-এর দাগে 7-8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। টিকা লেখো বাস্তিল যুগের পতন। বাস্তিল যুগের পতন ও গুরুত্ব। ফরাসি রাজা ষোড়শলুই বুর্জোয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে 3 সম্প্রদায়ে একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেয়। এই ঘটনা ফ্রান্সে সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। পয়েন্ট করে বাস্তিল যুগের পতন। 1, রাজার পদক্ষেপ। প্রবল চাপে পড়ে ষোড়শলুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ে প্রায় 3000 সেনা মোতায়েন করেন। এরপর তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। 2, প্যারিসের পরিস্থিতি। একসময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসে উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুট করে। এরপর 7 থেকে 8 হাজার মানুষ 1790 খ্রিস্টাব্দে 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্ত করে দেয়। গুরুত্ব, বাস্তিল দুর্গ ছিল স্বৈরশাসনের প্রতীক। বিনা বিচারে বহু নিরপরাধ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো। বাস্তিলের পতনে রাজতন্ত্র অভিজাততন্ত্রের ওপর তীব্র আঘাত নেমে আসে। প্যারিসের শাসন ক্ষমতা বুর্জোয়াদের হাতে চলে যায়। প্যারি কমিউন গঠন করে তারা প্যারিসের শাসন চালাতে থাকেন। উপসংহার, ফ্রান্সের চরম স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল যুগের পতন একটা যুগের পতন ঘটায়। ঐতিহাসিক গুডউইন বলেছেন, বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বের স্বাধীনতার উন্মেষকাল হিসাবে চিহ্নিত। নেক্সট, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 1790 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শলুই স্টেট জেনারেল অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ। তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। নেক্সট, খাদ্যাভাব। 1789 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী 20,000 সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2, রাজতন্ত্রের সব যাত্রা। আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের সব যাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার, ফরাসি বিপ্লবে সেদেশে নারীরা তাদের সক্রিয়তা প্রমাণ দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরের লাইনটা প্রিন্টিং মিস্টেক। কোড নেপোলিয়ন সম্পর্কে যা জানা লেখো। বা আসতে পারে টিকা লেখো কোড নেপোলিয়ন। নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন। পয়েন্ট করবে কোড নেপোলিয়ন। 1, আইনসমূহ রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। 2 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহ শ্রেণীবিভাগ। কোড নেপোলিয়নে মোট 2287টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন আর বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য, কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। 2, সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। 3, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। 4, ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5, সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6, ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। 4, ত্রুটি। কোড নেপোলিয়নে বিভিন্ন ত্রুটি ছিল, যেমন এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়। 2, স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। 3, পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়।
ছাড় শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। উপসংহার: কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লবপ্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেন। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্ছুতি থেকে গিয়েছিল। নেক্সট, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিলেন উইটকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব: ট্রাফালগারের যুদ্ধে বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1 পয়েন্ট করে ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। ট্রাফালগারের নৌযুদ্ধ ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনে যৌথ নৌবহর ধ্বংস করে। এই যুদ্ধে প্রমাণিত হয় যে ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক শক্তিশালী। 2 নেপোলিয়নের স্বপ্নভঙ্গ: সাম্রাজ্যবাদী নেপোলিয়ন সুবিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা এই যুদ্ধে পরাজয়ের ফলে ভেঙে যায়। ইংল্যান্ডকে পদানত করার বিষয়ে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। 3 ফরাসি নৌবহর ধ্বংস: ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয়। ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার সম্ভাবনা বিনষ্ট হয়। 4 মর্যাদা নষ্ট: ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ইউরোপে নেপোলিয়নের মর্যাদা যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। ইতিপূর্বে ইউরোপে যে অপরাজেয় নেপোলিয়নের ধারণা গড়ে উঠেছিল তা নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। নেক্সট রয়েছে 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 8। প্রথম, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেহেতু তোমরা এটা এখন থেকেই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। দেখে নাও, প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু। 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার। 3 দিয়ে পয়েন্ট করবে রুশো। 4 দিয়ে পয়েন্ট করবে ডেনিস দিদিরো ও ডি এলেমবার্ট। 5 দিয়ে পয়েন্ট করবে ফিজিওক্র্যাটস গোষ্ঠী। তারপরের প্রশ্ন, 1789 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে ক দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন। 2 দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। তারপরে মেন পয়েন্ট করবে খ দিয়ে সামাজিক কারণে। 1 দিয়ে পয়েন্ট করবে যাজক বা প্রথম শ্রেণী। 2 দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় শ্রেণী। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী। তারপরে গ দিয়ে মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ, বা তোমাদের শুধু পরীক্ষাতে আসতে পারে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলো লেখো, বা আসতে পারে ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলো লেখো, বা আসতে পারে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণগুলো লেখো। এইভাবে তোমাদের কিন্তু পার্ট মার্কিংভাবে আসতে পারে, যেভাবে আসবে তোমরা সেভাবে লিখে দেবে। দেখো, 1 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা, শেষ পয়েন্ট করবে উপসংহার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? দেখে নাও, এটিও কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। 2 দিয়ে পয়েন্ট করবে উপকূল দখল। 3 দিয়ে পয়েন্ট করবে ব্যয় ভার। 4 দিয়ে পয়েন্ট করবে রোম ও হল্যান্ডে অসন্তোষ। 5 দিয়ে পয়েন্ট করে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ায় বিপর্যয়। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9ম শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে এটার পিডিএফ ফাইল কিন্তু সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তাহলে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।